আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লুপস এবং হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। পাইথনে হচ্ছে আমরা এগুলো ব্যবহার করব। তো প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের লুপ এবং হচ্ছে যে লজিক বা কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা বলে থাকি থাকে। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে অনেক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বিষয়। কারণ হচ্ছে যে আমরা যদি দ্রুত কাজ করতে চাই, বিশেষ করে আমরা আহ মানে সময় বাঁচানোর জন্য কাজ করতে চাই, সঠিকভাবে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের লুপ এবং হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট এর বিকল্প কিছু নাই। তো এখন হচ্ছে আমরা যদি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সি হোক, ফোটান হোক, পাইথন হোক, আর হোক, আমরা যদি এক জায়গায় ভালো করে বুঝি, আমরা প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝবো। তো এই বিষয় নিয়ে আরো বিস্তর আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে লুপটা কি, এটা কে বলতে পারবে? লুপ বা লুপিং এটা কি আসলে, বা কেন আমরা? ভাইয়া আমি বলবো। জি অবশ্যই, হ্যাঁ। ধন্যবাদ। লুপটা হচ্ছে আমাদের এক্সিস্টিং যে একটা লিস্ট থাকবে বা আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করব সেটাকে আমরা যদি রিপিটেড ওয়েতে হচ্ছে আমরা একটা কন্ডিশন দিয়ে দিব এবং সেই অনুযায়ী যদি আমরা রিপিটেড একটা আউটপুট পেতে চাই সেক্ষেত্রে আমরা লুপ ব্যবহার করি, যেটা আমাদেরকে হচ্ছে আমাদের ইফিশিয়েন্ট ওয়েতে আমাদের ডাটাটাকে অ্যানালাইসিস করতে সহায়তা করে এবং আমাদের সময়টাকেও বাঁচিয়ে দেয়। লুপের মাধ্যমে হচ্ছে আমরা খুব কম সময়ে আমাদের কাজটা শেষ করতে পারি। খুব সুন্দর। অর্থাৎ হচ্ছে থ্যাংক ইউ। আমরা একটা কাজ বারবার, আমরা যদি এমন হয় যে আমার একটা ইকুয়েশন আছে, সেটা আমি রান করতে হবে 100 বার, 1000 বার, তো আমি সেগুলো বারবার আমি রান করব না। না করে আমি যেটা করব, আমি লুপের মধ্যে দিয়ে দিব। এবং সহজভাবে যদি আমি একটু বলি, তো রশি তো আমরা সবাই চিনি, বাংলাদেশে রশি দিয়ে যদি আমি ধরি যে 100 লোক আছে, আমি রশি দিয়ে যদি একটা রশি দিয়ে আমি 100 জনকে লোককে বেঁধে দিতে পারি, তাহলে কিন্তু আমি পুরো একটা ইয়ার মধ্যে, কি বলে কয়, একটা লাইনের মধ্যে আমি থাকলাম। আমার একটা রশি দিয়ে আমি সবগুলো 100 জন লোককে আমি একটা রশি দিয়ে টান দিলে আমি পাবো। সহজ কথা, আমি 100টা বা 1000 বা 1 লক্ষ যে আমার ডেটা পয়েন্ট থাকে, সেটাকে যদি আমরা লুপের মধ্যে দিয়ে দিই, রশির মতো, আমি যেভাবে বললাম 100 জন, ওইভাবে আমি একটা বেঁধে দিবে, একটার পর একটা সে নিবে, কাজ করবে। তো এটার সবচেয়ে সুবিধা হচ্ছে সময় বাঁচানো। যে একই কাজ অনেকবার রিপিট হবে বা বারবার আমাকে করার কোনো দরকার নাই। তো এই ম্যানুয়ালি না করার জন্যই হচ্ছে আমাদের লুপিংটা ব্যবহার করে থাকি। সবচেয়ে বড় উপায় হচ্ছে, মানে সুবিধাটা হচ্ছে যে সময়কে বাঁচানো, খুব দ্রুত কাজ করতে হবে। যেটা আমরা হচ্ছে 1 মাসে কাজ করতে পারবো, সেটা আমরা লুপের মধ্যে দিয়ে দিলে দেখা যাবে যে কয়েক মিনিটে বা কয়েক সেকেন্ডে আমরা শেষ করতে পারবো। তো লুপের যে বিষয়টা থাকে প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সবসময় হচ্ছে শুরু একটা পয়েন্ট থাকে। হ্যাঁ, কোথায় শুরু করব, স্টার্টিং যে পয়েন্টটা সেটা থাকবে। তারপরে হচ্ছে কোথায় শেষ করব সেটা কম্পিউটারকে বলে দিতে হবে। এবং ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট হচ্ছে যে কত করে বাড়বে, স্টেপ কতটুকু ব্যবহার করব। সহজ কথা, তো ধরি যদি আমার 100 ডেটা পয়েন্ট থাকে, আমার স্টেপ কি প্রতিটা ডেটা পয়েন্ট নিয়েই কি আমি কাজ করব, নাকি আমি 2 স্টেপ করে করে নিব অথবা 4 স্টেপ করে নেব? আমাদের যে স্টেপটা, এটা হচ্ছে বাই ডিফল্ট প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে 1। অর্থাৎ আমরা যদি স্টেপটা না দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের বাই ডিফল্ট হচ্ছে 1। অর্থাৎ এক এক করে একটা একটা করে স্টেপ করে যাবে। যদি 100টা থাকে তাহলে 100 বারই সে নিবে। আর যদি আমরা সেটাকে ইনক্রিমেন্ট দিয়ে দিই বা স্টেপ দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে ওইভাবে বাড়বে। তো এই যে 3টা পয়েন্ট লুপিং এর ক্ষেত্রে, কোথায় শুরু হবে, কোথায় শেষ হবে এবং হচ্ছে ইনক্রিমেন্ট, এই বিষয়টাই পাইথনে দেখা গেলো একরকম ভাবে করে। সিনট্যাক্স যেটা আমরা বলি, যেহেতু মানে মৌলিক ক্লাসগুলো শেষ হয়ে গেছে, আমি ওগুলো বলবো না। আমাদের আগে যে প্রশিক্ষক যারা ছিল তারা হচ্ছে যেগুলো নিয়ে অলরেডি শেষ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যেটা আমরা করি, আর ক্ষেত্রে একরকম, ম্যাটল্যাবের ক্ষেত্রে একরকম, কিন্তু আইডিয়া ইজ দ্য সেম। ওই 3টে অপশনই থাকবে। কিন্তু দেখা গেল যে ম্যাটল্যাবে যেটা হয়, শুরু থাকে, মাঝখানে হচ্ছে ইনক্রিমেন্ট থাকে, শেষের দিকে শেষ থাকে, আর বাই ডিফল্ট হচ্ছে 1 থাকে। আবার দেখা গেল যে এলসিএম বা পাইথনে দেখা গেল 0 বেস, তারপর স্টার্ট থেকে এন্ড থাকে, বা ইনক্রিমেন্ট আমরা কত করে দিব, এইভাবে। অর্থাৎ একই বিষয়গুলো, সিনট্যাক্স গুলো আলাদা হয়। আর পাইথনে আরো সহজ। পাইথন হচ্ছে যেহেতু মডার্ন ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে আমরা ম্যাটল্যাবে কারো যদি অভিজ্ঞতা থাকে, আমি যদি কোনো ফর দেই, তো অবশ্যই আমার এন দিতে হয়।
এনসিএল এ আবার ডু লুপ ব্যবহার করে, অর্থাৎ এই ফর এবং ডু লুপ মূলত এই সচরাচর আরো আমাদের হোয়াইল লুপ আছে। তো ফর এবং ডু এই দুইটা সাধারণত আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তো ফর লুপটা আসলে সি থেকে আসছে, আর ডু যেটা সেটা হচ্ছে ফোটান থেকে আসছে। তো সেক্ষেত্রে দেখা গেল যে এনসিএল এ আমি ডু যখন ব্যবহার করি তখন আবার এন ডু দিতে হয়। পাইথনে এটা সুবিধা, এখানে আর এন্ড ব্যবহার কোনো দরকার নেই, অর্থাৎ আমরা ক্লোন দিয়ে দিলে পরবর্তীতে আমরা ওই ইয়া থেকে বের হয়ে চলে আসলে, ব্লক থেকে বের হয়ে চলে আসলে মানে হচ্ছে যে শেষ, এন্ড আর করার কোনো দরকার নাই। তবে পাইথন এটা একটু আবার ইন্টারনেশন সেন্সিটিভ, এখানে 4টা স্পেস থাকবে, কিন্তু ম্যাটল্যাব বা অন্যান্য এনসিএল আমাদের এগুলো এত ইয়া নাই যে কত আমার স্পেস হলো না হলো, আমি যেখানে কোড লিখবো সেটা রান করলে কাজ হবে। এনিওয়ে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা একটু রেঞ্জ ফাংশন নিয়ে, আমার মনে হয় আগের ক্লাসগুলো তো রেঞ্জ নিয়ে কথা হয়েছে, কে বলতে পারবে রেঞ্জ ফাংশনটা কিভাবে কাজ করে? রেঞ্জ হচ্ছে শেখানোর কথা। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি, বলেন। রেঞ্জ হচ্ছে ভাইয়া আমরা যে ডাটাটা অ্যানালাইসিস করব, তো সেখানে আমি কত থেকে কত পর্যন্ত নিয়ে যাব। সে ফর এক্সাম্পল আমার কাছে 50টা ডাটা আছে, আমি এখানে শুরুটা কোথা থেকে করব এবং শেষ এন্ড পয়েন্টটা কোথায় হবে। আমার 50টা ডাটার মধ্যে আমি 20টা ডাটা প্রিন্ট করতে চাচ্ছি, 30 থেকে 50। তাহলে আমার রেঞ্জ ফাংশনটা হচ্ছে যে আমি যখন এটাকে মানে প্রিন্ট করব তখন আমাকে একটা ভ্যালু দিয়ে দিতে হবে যে আমি 30 থেকে 50 পর্যন্ত ডাটাগুলো প্রিন্ট করতে চাচ্ছি, এটাই হচ্ছে রেঞ্জ। এবং পাইথনের ক্ষেত্রে তো 0 থেকে শুরু হয়, তো আমাদেরকে সেভাবে কাউন্ট করতে হবে আমার যতগুলো ডাটা থাকবে সেই অনুযায়ী। একটা ইনক্লুসিভ ফাংশন হবে আর একটা হচ্ছে এক্সক্লুসিভ হবে, মানে ক্লোনের আগে যেটা হবে, মানে বিফোর ক্লোন যেটা হবে সেটার সাথে আমরা 1 যোগ করব আর আফটার ক্লোনের সাথে 1 মাইনাস করব, এভাবে করে হচ্ছে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, খুব সুন্দর। এখন হচ্ছে যে যেহেতু পাইথন 0 বেস, হ্যাঁ, তো সেক্ষেত্রে শুরু থেকে শুরু হবে, এবং ইনক্রিমেন্ট যদি আমরা নাও দিই সেটা বাই ডিফল্ট 1 বলছে প্রতিটা ল্যাঙ্গুয়েজ, এবং হচ্ছে যে এন্ডস এটা আমরা শুরু করতে পারি একটা স্পেসিফাইড নাম্বার দিয়ে দিতে পারি। তবে যেহেতু 0 বেস এই জন্য অবশ্যই শেষটা হবে n-1, ঠিক আছে? যদি 20 বলি তাহলে অবশ্যই 19 হবে, হ্যাঁ, যদি 30 বলে 29 হবে, অর্থাৎ n-1, এটা হচ্ছে মূল বিষয়। তো যে আমরা একটা লুপের মধ্যে যদি দিয়ে দেই যে ফর আই, আমরা আই ধরতে পারি, জে ধরতে পারি, কে ধরতে পারি, হোয়াটএভার। ইন হচ্ছে মেম্বারশিপ অপারেটর, হ্যাঁ, কোথায়? ফর আই ইন রেঞ্জ। পাইথন অনেক সহজ, এত মানে সাবলীল ভাবে অন্যান্য প্রোগ্রামিং ভাষা নাই। ইন রেঞ্জ, রেঞ্জের মধ্যে আমি দিয়ে দিলাম, তার মানে হচ্ছে 1 থেকে 19, তারপরে আমি হচ্ছে প্রিন্ট করতে যাচ্ছি আই। তো এইভাবে আমার হচ্ছে 0 থেকে 19 পর্যন্ত প্রিন্ট করে দিল, আমার বারবার এটাকে রান করার কোনো দরকার নাই, অর্থাৎ সে মানে স্বয়ংক্রিয়ভাবে সে হচ্ছে যে এটা করে ফেললো এক থেকে, অর্থাৎ হচ্ছে আমরা 0 বলে যদি বলি পাইথনের ভাষায় এটা 1 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ 0 to 19 সে রেঞ্জ ফাংশনের মধ্যে আমাদের করে দিল। আবার আমরা চাই যদি যে আমরা 0 না, শুধু আমি 1 দিয়ে শুরু করব, সেটাও সম্ভব, ঠিক আছে? আমি এখন এখানে যদি আমি দিয়ে দেই, যেহেতু এটা বলছি যে শুরু কোথায় হবে, তারপর ইনক্রিমেন্ট এবং এন্ড, তো এই ক্ষেত্রে শুধুমাত্র যখন 20 দিয়ে দিছি তখন হচ্ছে সে শুরু করবে 0-তে বাই ডিফল্ট এবং শেষ করলো সে 19-এ, কিন্তু ইনক্রিমেন্ট ছিল বাই ডিফল্ট 1, হ্যাঁ, যার কারণে 19। আবার আমি যদি চাই ইনক্রিমেন্টটাও দিতে পারবো। তো এই ক্ষেত্রে আমি 0 থেকে শুরু করতে চাচ্ছি না, অর্থাৎ 1 থেকে শুরু করতে যাচ্ছি, সেক্ষেত্রে আবার 1 থেকে 19 পর্যন্তই হবে। অর্থাৎ আমরা রেঞ্জ ফাংশনে সবসময় 0 থেকেই শুরু হবে, বিষয়টা এরকম নয়। যদি আমরা না মানে শুরুর ইয়াটা যদি না স্পেসিফাই করে দেই, আমরা যদি নির্দেশ না করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সে 0 দিয়ে শুরু হবে। কিন্তু আমি যদি বলি যে না, তুমি 1 থেকে শুরু করো অথবা 2 থেকে শুরু করো, হোয়াটএভার, তাহলে সে ওইভাবে শুরু করবে। আবার যদি আমরা চাই ইনক্রিমেন্ট করতে চাই, তাহলে শেষের দিকে আমরা ইনক্রিমেন্ট দিয়ে দিলাম যে ঠিক আছে 1 থেকে 20 পর্যন্ত তুমি প্রিন্ট করবা, কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে 2, তাহলে সেক্ষেত্রেও সম্ভব। সেক্ষেত্রে 2 করে যে 1, 3, 5, 7 এরকম করে আসতেছে, অর্থাৎ রেঞ্জে আমরা শুরু, শেষ এবং হচ্ছে ইনক্রিমেন্ট, এই 3টা অপশন ব্যবহার করতে পারি। আমার যেটা ভালো লাগে, আমার কাজের সুবিধা অনুযায়ী আমরা এগুলো ব্যবহার করব। রিয়েল লাইফে ডেটা অ্যানালাইসিস আমার ক্লাস আছে, সেখানে আমি দেখাবো রিয়েল লাইফে রিয়েল ডেটা দিয়ে এগুলো সব প্রয়োগগুলো সেখানে আমরা দেখবো ইনশাআল্লাহ। এখন হচ্ছে
আমরা লুপ আমরা লিস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্রশ্ন হচ্ছে লিস্ট কি? তো আগের ক্লাসগুলো তো ছিল। লিস্ট হচ্ছে আমাদের ডাটা গুলোকে আমরা যখন স্কয়ার ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে রাখবো এবং কমা দ্বারা সেপারেট করব প্রতিটা এলিমেন্টে, সেটাকে আমরা লিস্ট বলবো। মানে আমাদের ডাটা গুলো যে আমরা স্টোর করব, এটা একটা ডাটা স্ট্রাকচার। লিস্ট হচ্ছে পাইথনের যেভাবে আমরা আমাদের কালেক্টেড ডাটা গুলোকে স্টোর করে রাখতে পারি। এখানে স্কয়ার ব্র্যাকেট আমরা ব্যবহার কি করা হয় ধরনের এবং ডাটাগুলো স্টোর করতে পারি, সাজা রাখতে পারি? এখানে সব টাইপের ডাটা স্টোর করা যাবে, ইন্টিজার, স্ট্রিং, ফ্লোর, সব ধরনের ডাটাই লিস্টের ক্ষেত্রে স্টোর করা যাবে। হুম, ভেরি গুড। অন্যান্য প্রোগ্রামে কি এভাবে সম্ভব? মানে একসাথে মিক্স ব্যবহার করা, বিশেষ করে ম্যাটল্যাবে এটা সম্ভব না, পাইথন এর জন্য অনেক সহজ। একসাথে ডেটাগুলো হলেই মিসম্যাচ করে, কিন্তু পাইথনে এটাই সুবিধা যে একটা লিস্টের মধ্যে নিউমেরিক নন নিউমেরিক সব ডেটাগুলো রাখা যায়। এনিওয়ে, তো এখানে আমার একটা লিস্ট আছে, নিউমেরিক নন নিউমেরিক দুটোই আছে। তো জালাল, রিপা, তারপরে আছে 246। তো এখন আমরা এটা লুপের মাধ্যমে ব্যবহার করতে পারি। ফর আই ইন রেঞ্জ, এখানে আমরা রেঞ্জ ফাংশনটা ব্যবহার করতে পারি। সেখানে হচ্ছে লেন। লেন বলতে মূলত হচ্ছে লেন্থ ফাংশন, যেটা এটা আমরা সরাসরি লেন্থ ব্যবহার করি ম্যাটল্যাবে। অন্যান্য প্রোগ্রামিং একইভাবে আমরা ডিম সাইজ ব্যবহার করি বা ইত্যাদি ইত্যাদি হোয়াটএভার। তো এই লেনটাই হচ্ছে আসলে লেন্থ। হ্যাঁ, অর্থাৎ শেষ কতগুলো পয়েন্ট আছে সেগুলো সে বের করবে। তো লেন্থ এখানে বোঝা যাচ্ছে 5টা আছে। তো লেন্থ পৌঁছে যাবে কোথায়? লিস্ট আইটেম। আমি চাইলে এখানে 4 দিয়ে দিতাম, 4 দিলেও 4টা হইতো, কিন্তু আমরা না করে আমি লেন নামে ফাংশনটা ব্যবহার করলাম। এখানে 1000 হইতে পারে বা 1,00,000 ডেটা পয়েন্ট হইতে পারে সেই লিস্টে, হোয়াট এভার। তো সেক্ষেত্রে যদি আমি লেন ব্যবহার করি তাহলে আমার আর কাউন্ট করার দরকার নাই। তো সেক্ষেত্রে লেন লিস্ট আইটেম দিয়ে দিচ্ছি 5টা, তার মানে রেঞ্জ হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত যাবে। হ্যাঁ, তো জালাল থেকে 6 পর্যন্ত সে যাবে। তারপরে আমি প্রিন্ট করতেছি। এখন আমার কথা হচ্ছে, কে বলতে পারবে স্লাইসিং অপারেটর আর হচ্ছে ইন্ডেক্সিং অপারেটর আগের ক্লাসগুলোতে পড়ানোর কথা, সেই দুইটা জিনিসটা কি? স্লাইসিং অপারেটর হচ্ছে আমাদের যে ডাটাগুলো থাকবে সেখান থেকে আমরা হচ্ছে নির্দিষ্ট পরিমাণে ডাটা নিব, যে এটা একটা স্টার্টিং পয়েন্ট থাকবে এবং এন্ড পয়েন্ট থাকবে। তো স্টার্টিং আগের মতোই কোলন দ্বারা হচ্ছে আমরা প্রকাশ করতে পারি, লাইক m/n। m মানে এখানে আমাদের 5টা ডাটা আছে, তো আমি 3:2 নিতে চাই, তার মানে 3 এর সাথে আমাকে 1 যোগ করতে হবে 4। আর সরি, 3:2 না, 3:5 নিতে হবে। তো সেক্ষেত্রে 5 হলে 5 এর সাথে n-1 এক বিয়োগ করতে হবে। এভাবে করে যখন আমরা একটা ডাটার স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্টটা ঠিক করে আমাদের ডাটাগুলো পেতে পারি, সেটাই হচ্ছে স্লাইসিং অপারেটর। আর ইন্ডেক্স অপারেটরের মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে যে ডাটাগুলো আমরা আর কি স্ট্রিং আকারে নিই বা ইন্টিজার আকারে নিই, সেই ডাটাগুলো মানে কোন কোন ডাটা নিয়ে আমরা কাজ করতে চাই সেগুলোকে যখন আমরা একটা লিস্টের মধ্যে রাখি, সেটাকে ইন্ডেক্স অপারেটর বলি আমরা। মানে আমি এই মুহূর্তে আমার সঠিক মনে নেই, আমি যতটুকু আচ্ছা, সেখানে মনে হচ্ছে আছে। স্লাইসিং অপারেটর যেটা, সেটা সাধারণত আমরা রেঞ্জ থাকবে, আমার একটা ডেটা রেঞ্জ থাকবে। যেমন আপনি বলতেছিলেন যে রেঞ্জ থাকবে, সেক্ষেত্রে যেমন 1 to 20 হইতে পারে, 30 হইতে পারে, হোয়াটএভার। আমরা ক্লোন দিয়ে আমি 1 2 3 4 5 6 ভাবে 20 পর্যন্ত না গিয়ে আমি 1 দিয়ে ক্লোন দিয়ে আমি 20 দিয়ে দিলেই এটা হয়ে গেল। আর ইন্ডেক্সিং আর অপারেটর ইন্ডেক্সের একটা যে পজিশন থাকবে, পজিশনটা, হ্যাঁ পজিশন থাকবে, যে পজিশন এলিমেন্টের একটা পজিশন লিস্টের থাকবে। মধ্যে, হ্যাঁ লিস্টের মধ্যে যেমন দেওয়া আছে, আমি এখানে আই দিছি, মানে সে প্রথম পজিশনটাতে নিবে জালাল, তারপরে হচ্ছে রিপা। আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, সহজ কথা, আমি আইটেম গুলো যদি অ্যাক্সেস করতে চাই লিস্টের, বা যে কোনো লিস্ট হোক বা যেটি হোক, সেক্ষেত্রে আমরা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, এটা ইন্ডেক্সিং অপারেটর বলে। এই তখন আমরা কিন্তু অবশ্যই ইন্ডেক্সিং অপারেটর ব্যবহার করি। লিস্টে থেকে যদি আমরা কখনো ইটারেশন যেটাকে বলে, হ্যাঁ যেটা আমরা যে রিপিট বলি, যেটা ইটারেশন বা ইনক্রিমেন্ট যেটা আমি বলতেছিলাম, আমি একটার পর একটা যদি আমি নিতে চাই, আইটেম গুলাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার অবশ্যই ইন্ডেক্সিং অপারেটর অর্থাৎ স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তার মানে প্রথম সে জালালটা নিবে, তারপর রিপা, তারপর 246 লাইক দ্যাট। তো এটাই হচ্ছে আমাদের, হ্যাঁ সে জাস্ট প্রিন্ট করলো। ভাইয়া, হ্যালো, হ্যাঁ জি একটা কোশ্চেন ছিল একটু। জি। এই জায়গায় এই যে আমরা লেন্থটা ইউজ করলাম, হুম। লেন্থটা কি ইউজ করলাম আমরা এই জায়গায়, যেহেতু স্ট্রিং এবং ইন্টিজার দুইটাই আছে এই জন্য?
না না না, এটা না, আমি লেন্থ অন্য কারণ আমি যদি আমি এই জায়গায় যদি দেখাচ্ছি আপনারে, আমি দেখাচ্ছি। সে ফর এক্সাম্পল এটা নামেই আমি একটা লিস্ট তৈরি করলাম, অথবা এখানে হচ্ছে যে আমার পুরা কত 0 থেকে 10 পর্যন্ত তৈরি হলো, ঠিক আছে। এখন তাহলে এটার যদি আমি লেন্থ দেখতে চাই, কয়টা পয়েন্ট আমার? 10টা। 10টা। সহজ কথা, এখানে যদি আমার ধরেন 1000 থাকে, 10,000 থাকলো, ঠিক আছে। তো আমি যদি এখানে লেন্থ দেই, আমার কিন্তু ধরেন আমার ডেটা এক্সেল ফাইলে দেওয়া আছে, ঠিক আছে। তো আমি লুপ করতে চাচ্ছি, তো প্রতিটা পয়েন্টে পয়েন্ট আমি নিতে যাচ্ছি, কিন্তু আমার যদি আমি লেন্থটা ব্যবহার না করি, তাহলে কিন্তু কতগুলো ডেটা পয়েন্ট আছে আমার গুনে আসতে হবে। কথা বুঝাইতে পারছি? সেটা স্ট্রিং হোক, নিউমেরিক হোক, হোয়াটএভার, কতগুলো ডেটা পয়েন্ট আছে আমার কিন্তু গুনে আসতে হবে। কথা বুঝাইতে পারছি? মানে শুরু শেষ কত পয়েন্ট, রেঞ্জটা, হ্যাঁ, সেটা কিন্তু গুনে আসতে হবে। কিন্তু আমার গুনার দরকার নাই, বিল্ট ইন ফাংশন একটা লেন নামে আছে। অন্যান্য প্রোগ্রাম ম্যাটল্যাবে আমরা লেন্থ সরাসরি লিখি, ওই একই কথা, ওই একই কাজ করে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার আর হচ্ছে যে কোনো গুণে আসার দরকার নাই বা ভুল হইতে পারে কোনো দরকার নাই, তুমি আপনি লেন্থ ফাংশনটা ব্যবহার করলেন, সে কতগুলো ডেটা পয়েন্ট আছে সেটা আপনার দেখে নিল। তো এই ক্ষেত্রে যখন আমি লেন ব্যবহার করলাম, আমি এখানে জানি কিন্তু 5টা কিন্তু আছে, তাই তো? হ্যাঁ, 5টা ডেটা পয়েন্ট আছে, আমি কিন্তু জানি, কিন্তু আমার ম্যানুয়ালি তো ব্যবহার করার দরকার নেই। অনেক সময় আমার শুধু 5টা থাকবে না, আমি যেমন এখানে দিলাম 10,000 থাকতে পারে, তো আমি 10,000 তো আমার গুনার দরকার নাই। এই জন্য সুবিধার্থে ভুল না করার জন্য আর হচ্ছে যে আমাদের সময় বাঁচানোর জন্য আমি লেন ফাংশনটা যদি দিয়ে দিলাম, তো এখানে কি কাজটা করলো, রেঞ্জ কি ফাংশনটা কিন্তু কাজ করতেছে মূলত। এই রেঞ্জের ভিতরে আমি আবার লেন দিয়ে দিলাম, লেন দিয়ে দিলাম মানে এইটুকু কতটুকু কত আসবে, এই লেন এইটুকু আনসার কি আসবে? এটা তো সবগুলো নিবে আর কি, না, 5 আসবে, এটা মূলত 5, কিন্তু হ্যাঁ হ্যাঁ 5 হবে। তার মানে কিন্তু রেঞ্জ কি করবে, ফাংশনটা অলরেডি তৈরি করে ফেললো, সে মূলত 5টা যাবে। তাহলে এই ক্ষেত্রে তখন আমরা যখন লুপিং এর মধ্যে ফেলাই দিলাম, সহজ কথা কিন্তু ওই সে 5টা পজিশনেরই ডেটা গুলো সে কি করলো, প্রিন্ট করলো, যেমন জালাল। ভাইয়া, হ্যাঁ, আমার কথাটা আর একটু স্পেসিফিক যদি বলি, তাহলে যদি লেনটা যদি এই জায়গায় এই যে জালাল রিপা এই জায়গায় যদি ধরেন 0 1 থাকতো, হ্যাঁ, যদি আমি লেনটা না দিতাম, তাহলে কি আমার এই জায়গায় এটা আসতো না? এই জিনিসটাই তো আপনাকে আমি এখন ধরে বুঝাচ্ছি। দিলে আপনি ম্যানুয়ালি, এটা আমি যদি নাও দেই রেঞ্জ নাও দেই, সেক্ষেত্রেও তো আসবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি কি বুঝাইলাম, এখানে স্ট্রিং নিউমেরিক এটা কোনো কথা না। আপনি ম্যানুয়ালি যদি দেন সেটাও আসবে কিনা? না, আসবে তো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি 0 দেন, 1 দেন, হোয়াটএভার, এটা সে স্ট্রিং নন স্ট্রিং এটা সে কাউন্ট করবে না, তার হিসাব হচ্ছে কতগুলো ডেটা পয়েন্ট আছে সেটাই করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে যেমন আমরা এখানে ইন্ডেক্সিং অপারেটর ব্যবহার করে আমরা লেন ব্যবহার করে করলাম, এই কাজটা কিন্তু আমি এইভাবে করতে পারি। আমি সরাসরি এটাও করতে পারি, লিস্ট আইটেম, মানে এটা একটু কঠিন করা হয়েছে, ঠিক আছে। আমি চাইলে এভাবে করতে পারি, আমি চাইলে আবার আচ্ছা, এখন আমরা হচ্ছে স্ট্রিং এর মধ্যে আমরা হচ্ছে লুপ করতে পারি।
এখন তো কথা স্পষ্ট না? জি স্যার। আচ্ছা, জি ভাই। এখন হচ্ছে স্ট্রিং যদি আমি বলি, এই ক্ষেত্রে কি হতে পারে আউটপুটটা? স্যার এই ক্ষেত্রে স্ট্রিং এর ভিতরে যতগুলো ওয়ার্ড আছে আর কি, এই ওয়ার্ড গুলো ইন্ডিভিজুয়াল সে প্রিন্ট করবে। অর্থাৎ আমরা এর আগে তো আলাদা আলাদা ভাবে ওয়ার্ড গুলো আমরা প্রিন্ট করছি, একটা লিস্টের মধ্যে ছিল। আমি যে কথাটা একটু আগে বলে আসছি, এই সহজ কাজটাই, এই একই কাজটা এইভাবে আমরা করতে পারতাম, সেটা করছি। এখন আমরা যদি চাই যে এই পুরা স্ট্রিং একটা যদি নাম আছে, যেমন জালাল আছে বা যে কোনো স্ট্রিং, আমি পুরাটাই হচ্ছে যে প্রিন্ট করতে চাই একটা একটা করে ওয়ার্ড, তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি, এটাও লুপের মাধ্যমে সম্ভব। এখন আমরা ডিকশনারি ক্ষেত্রে কিন্তু লুপ ব্যবহার করতে পারি। এখন ডিকশনারি কি, এর আগে ক্লাসগুলো তো জানছেন। ডিকশনারি কি? ডিকশনারি হচ্ছে ভাইয়া কি এবং ভ্যালুস গুলো যদি পেয়ার আকারে থাকে তখন সেটাকে হচ্ছে ডিকশনারি বলা হয়, এবং কার্লি ব্র্যাকেটের ভিতরে থাকবে। লাইক এখানে নেম হচ্ছে কি এবং জালাল হচ্ছে ভ্যালু, এভাবে যখন হচ্ছে একটা সেট আকারে থাকবে বা পেয়ার আকারে থাকবে সেটাকেই আমরা ডিকশনারি বলবো। আমরা ডিকশনারিতে মানে কত ধরনের ডেটা ব্যবহার করতে পারি? ডিকশনারিতে স্ট্রিং ব্যবহার করা যাবে। স্যার এই উদাহরণ দেখেই বলেন, এই উদাহরণটা দেখেই বলেন এখানে কত ধরনের টাইপ আছে। স্ট্রিং যাবে, ইন্টিজার যাবে, তারপরে হচ্ছে বুলিয়ান বুলিয়ান যাবে, আউটপুট গুলো আছে সেগুলো বুলিয়ান যাবে। আবার আমরা চাইলে একটা লিস্টও এখানে দিয়ে দিতে পারি, লিস্টে দিতে হবে। লিস্ট ঠিক আছে। যা হোক, ডিকশনারি এর আগের ক্লাসগুলো তো ছিল, ওরা নেওয়ার কথা। এখানে আমরা ডিকশনারির মধ্যে ডিকশনারি করতে পারি, একসাথে 4-5টাও করতে পারি, হোয়াট এভার। এগুলো প্রয়োগ আছে পরবর্তী অ্যাডভান্স লেভেলে বা আমাদের দেখবো। তো এখন হচ্ছে যে আমি একটা ডিকশনারি তৈরি করছি। তো আমরা তো বললাম যে ডিকশনারিতে মূলত হচ্ছে এটা কি থাকবে আর হচ্ছে ভ্যালু থাকে, প্রতিটা পেয়ার আকারে থাকবে। তো আমি আমার পার্সোনাল ইয়ার গুলো এখানে আমি ব্যবহার করছি। তারপর হচ্ছে ইয়ার অফ বার্থ, এই ক্ষেত্রে আমার হচ্ছে যে এটা হচ্ছে নিউমেরিক, স্ট্রিং। আবার হচ্ছে যে আমি বুলিয়ানও ব্যবহার করতে পারি, ট্রু অথবা ফলস আমরা ব্যবহার করতে পারি। তারপরে আমি একটা রেঞ্জ দিতে পারি, আমার প্রিয় আমি বললাম 3টা কালার, বা এরকম আরো অনেক সময় থাকে যে আমার একটা কি কিন্তু ভ্যালু অনেকগুলো আমরা থাকতে পারে, হইতে পারে এরকম। যেমন একটা উদাহরণ হচ্ছে কালারের ক্ষেত্রে, অনেকের অনেক কালার পছন্দ থাকতে পারে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা লিস্টের মধ্যে দিয়েও আমরা হচ্ছে একটা ডিকশনারি তৈরি করতে পারি। তো এই ডিকশনারিটা প্রথমে আমি প্রিন্ট করে নিলাম, দেখলাম যে এটা আমার ডিকশনারি তৈরি হয়েছে। এখন আমরা কিন্তু এই ডিকশনারিটা, আচ্ছা আমি এই ডিকশনারি আমি ম্যানুয়ালি তৈরি করলাম, অর্থাৎ কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। এর মাঝখানে আমি হচ্ছে যে এটা অবশ্যই যেমন কি, তারপরে অবশ্যই কোলন থাকবে, তারপরে হচ্ছে আমার ভ্যালু থাকবে, তারপর কমা দিয়ে ব্যবহার করছি। এখন কথা হচ্ছে আমি ডিকশনারি তৈরি করবো, আমি এইভাবে যদি ম্যানুয়ালি না করি তাহলে পাইথনের অপশন কি তৈরি করা? স্যার এখানে যে ডিক নামের ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন, ওই ফাংশন দিয়ে আমরা তৈরি করতে পারি। এক্স্যাক্টলি। তো এখন আমার যেহেতু আমরা জেনে আসলাম যে ডিকশনারিতে 2টা অপশন আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভ্যালু। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে প্রিন্ট করতে যাচ্ছি লুপের মাধ্যমে। তো সেটা যদি আমি করি, একটা একটা করে, যেমন ডিকশনারি ক্লাস হয়তো বা দেখানোর কথা, একটা একটা করে আমরা প্রিন্ট করতে পারতাম। আমরা কি নিয়ে কোনটা প্রিন্ট করতে চাই সেটা করতে পারতাম, কিন্তু সেটা না করে আমি এখন কি করব, লুপের মধ্যে দিয়ে দেবো। তো বললাম যে ফর কি কমা হচ্ছে ভ্যালু, অর্থাৎ আমার এই ইয়ার মধ্যে ডিকশনারির মধ্যে মানে কিউ আছে এবং হচ্ছে ভ্যালু আছে। ইন মাই ডিকশনারি ডট আইটেমস, এই আইটেম গুলো আমার অবশ্যই দিতে হবে। কেন দিতে হবে? কারণ এই মাই ডিকশনারিতে এই বাকি যেগুলো আছে সবগুলো আইটেম আকারে আছে, ঠিক আছে। তো যখন আমি ডিকশনারিটা প্রতিটা আইটেম বা এলিমেন্ট আমরা প্রিন্ট করতে চাবো, তখন আমার ডট আইটেম ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আইটেম ব্যবহার করলাম, তো আইটেম সবগুলো আমি প্রিন্ট করে, এর মধ্যে আছে কি এবং ভ্যালু এর আইটেমের মধ্যে আছে। তারপর প্রিন্ট করতে যাচ্ছি। তো প্রিন্ট প্রথমে হচ্ছে কি, প্রথমে যেমন হচ্ছে নেম ব্যবহার হবে, প্লাস মানে হচ্ছে আমরা এরপরে আরো কোনো কিছু প্রিন্ট করতে চাচ্ছি এটার সাথে, এই কারণে প্লাস দেওয়া হয়। প্লাস আমি এখানে স্ট্রিং হিসাবে কোলন ব্যবহার করব, যার কারণে এই ডাবল কোটেশন ব্যবহার করলাম, মাঝখানে কি দিলাম, কোলন দিয়ে দিলাম। এটা প্লাস স্ট্রিং মানে কি হচ্ছে নেম, তারপরে হচ্ছে সহজ কথা কোলন প্রিন্ট হবে, প্লাস স্ট্রিং দিয়ে দিলাম ভ্যালু। ভ্যালু গুলো কোনগুলো? দ্বিতীয় পয়েন্ট যেগুলো, যেমন 1990 এটাও একটা ভ্যালু, ট্রু এটাও একটা ভ্যালু, ঠিক আছে।
তারপরে হোয়াইট, এই যে লিস্টের মধ্যে আছে হোয়াইট, গ্রিন, রেড, এটা একটা ভ্যালু, ঠিক কিনা? তা আমার প্রশ্ন হচ্ছে আমি কেন এখানে বিল্ট ইন ফাংশন স্ট্রিং, str মানে হচ্ছে স্ট্রিং, কেন ব্যবহার করলাম? স্যার এখানে স্ট্রিং দেওয়া হয়েছে এই জন্য যে আমাদের ওখানে কিছু নিউমেরিক্যাল কিছু ভ্যালু আছে, ওইটা মানে স্ট্রিং এ কনভার্ট করে দেবে, আদারওয়াইজ আমাদের এক্স্যাক্টলি, কি ওইটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, না হলে তো এখানে আইটেম হিসেবে আমরা প্রিন্ট করবো, কারণ নিউমেরিক নন নিউমেরিক একটা ঝামেলা আছে, ঠিক আছে? কনভেনিয়েন্ট এর জন্য, সুবিধার জন্য আমরা কি করলাম, যেমন এই যে নিউমেরিক গুলো সেটাও কি হয়ে যাবে স্ট্রিং, 1990 প্রিন্ট হবে, কিন্তু কম্পিউটার ওটা কি বুঝে নেবে স্ট্রিং। যেমন 10 এটা হচ্ছে নিউমেরিক ডেটা, কিন্তু এটা দেওয়ার যদি আমি কোটেশন দিয়ে দিই, ফার্স্ট কোটেশন, সেকেন্ড কোটেশন, অথবা মানে 2 নাম্বার যে থার্ড কোটেশনও দিয়ে দিই, ওটা কিন্তু কি করবে, কম্পিউটার কি বুঝে নেবে স্ট্রিং, স্ট্রিং হিসেবে কাউন্ট। জি ঠিক আছে? তো এই কারণে এই বিষয়টা এখানে করা। তো এই জিনিসগুলো আমরা এখন আর একটা একটা প্রিন্ট করা লাগলো না, ওই যেমন নেম প্রথমে কি, এই যে প্রিন্ট করছি, তারপরে প্লাস মানে হচ্ছে আমি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি, এই যে ক্লোন অ্যাড করছি, সেই ক্লোন, প্লাস স্ট্রিং ভ্যালু, ভ্যালু গুলো সব স্ট্রিং এ প্রথম কি জালাল, তারপরে ওয়াইফ, রিফা, জালাল, কিডস, এগুলো সব ব্যবহার হয়েছে, এবং দেখেন এখানে আর সে নিউমেরিক অবস্থা নাই, সে এখানে হচ্ছে স্ট্রিং হিসেবে প্রিন্ট হয়েছে, ঠিক আছে? ট্রুটাও স্ট্রিং হিসেবে প্রিন্ট হয়েছে, বাকি সবগুলোই আমি স্ট্রিং হিসেবে দিয়ে দিছি, ঠিক আছে? এইভাবে আমরা লুপ ব্যবহার করতে পারি। নেস্টেড লুপ কি, কে বলতে পারবে? স্যার লুপের ভিতরে লুপ করাটাকে স্যার নেস্টেড লুপ বলা হয়। ভেরি গুড। আচ্ছা, এখন আমি দুইটা লিস্ট তৈরি করলাম। হ্যাঁ, এখানে একটু বোঝার ব্যাপার আছে, কারণ এই বিষয়গুলো আমি তখন একটা খুব বেসিক, মানে যেহেতু এটা হচ্ছে সাধারণ সবার জন্যই, আর আমি ডাটা সায়েন্সের একজন ছাত্র হিসাবে আমি এখন কোনো ফিল্ড স্পেসিফিক বলি না। আমরা যখন ডেটা অ্যানালাইসিস করবো, আমার ক্লাস আছে, তখন বিস্তারিত আমি দেখাবো, বিভিন্ন ফিল্ডের ডেটা গুলো দেখাবো, এবং আপনাদের ইন্টারেক্টিভ সেশন থাকবে, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ফিল্ডের ডেটা ব্যবহার করবেন। তো ডেটা ইজ এ ডেটা, আমরা সেটা কাউন্ট করি। তো এই বিষয়গুলো, এই যে বেসিক যে ধারণাগুলো দিলাম, এই জিনিসগুলো রিয়েল লাইফে যায় কাজও হবে, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি। আমি সবসময় বলছি, আমি সবসময় বলি আমার প্রশিক্ষণ গুলোতে, আমিও কিন্তু প্রোগ্রামিং এ একদম জিরো ছিলাম, শুরু করছি এবং বেসিক থেকে, একদম মৌলিক থেকে। সবচেয়ে যে জিনিসটা হচ্ছে আমাদের বোঝাটা খুব জরুরি। আমরা যদি বুঝতে পারি, তাহলে আমাদের বাস্তব জীবনে যখন আমরা ডেটা অ্যানালাইসিস করবো, আমাদের জন্য খুবই সহজ। আর আমরা যদি না বুঝি, দৌড়ায় গিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? তো এখানে একটু কাজ আছে, বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা ম্যাট্রিক্স এর একটা কাজ হবে এখানে, হ্যাঁ, ডায়াগোনাল ম্যাট্রিক্স এর মতো একটা কাজ হবে। তো এখানে দুইটা লিস্ট আছে, হ্যাঁ, লিস্ট আইটেমের প্রথম দুইটাই স্ট্রিং, হোয়াট এভার, আমি পরবর্তীতে আবার নিউমেরিক দিয়েও বুঝাইছি, কারণ বুঝতে পারাটা হচ্ছে ব্যাপার। তো প্রথমে আমি দুইটা আইটেম আছে, তো প্রথমে দিলাম ফর আই ইন লিস্ট আইটেম 1, এটাতে দিলাম, তারপরে আবার ফরের ভিতরে আরেকটা ফর, অর্থাৎ নেস্টেড লুপ, ঠিক আছে? একটার ভিতরে আরেকটা, আবার নেস্টেড কন্ডিশন, মানে কন্ডিশনাল স্টেটমেন্টও আছে, ইফ যদি ব্যবহার করি, আবার ইফের ভিতরে ইফ ব্যবহার করতে পারি। তো এই একটার ভিতরে একটা যখন দেশ, তখন এটা নেস্টেড বলা হয়। তো ফর জে ইন লিস্ট আইটেম 2 প্রিন্ট আই কমা জে। কেউ কি গেস করতে পারে কি? আমার মনে হয় আসিফ, মনে হয় তুমি ইন্টারন্যাশনাল আমার ওই ক্লাসে ছিল না, এই কোডটা ব্যবহার করা হয়েছে ইন্টারন্যাশনালদের জন্য। আর আমার ইউটিউবে বর্তমান যে ভিডিও আছে, এটা আগের বছরের বাংলা যেটা নিছি, অনেক আপডেট করা হয়েছে কোড। আমি ভিডিওটা আপলোড করে দিব, সমস্যা নাই, লিখে দিব আপডেটেড, ওটা দেখবেন। আসিফ, মনে হয় তুমি ইন্টারন্যাশনালটা জয়েন করছিলে না? জি স্যার, জি স্যার, আমি জয়েন করছি। তো তুমি এই কোড গুলো পরিচিত। এনে তুমি বাদ দিয়ে নতুন যারা আয়েশা বা অন্য যারা আছেন, গেস করতে পারেন না কি প্রিন্ট হবে, কি হতে পারে? একটা ক্লু দিয়ে দেই, ডায়াগোনাল ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স একটা কাহিনী হবে। সংখ্যাটা দিয়ে বলা যাবে, হুম, সংখ্যাটা দিয়ে বলা যাবে, কোনায় কোনায় গুণ হবে। যেমন প্রথমে 1 দিয়ে নিচে সবগুলো গুণ হবে, তারপরে আবার 2 দিয়ে নিচে সবগুলো গুণ হবে, এরকম একটা হিসাব। আচ্ছা, বুঝতে পারছি, ভেরি গুড। তার মানে জালাল হ্যাপি, জালাল লাকি, জালাল অনেস্ট, তাই তো? কারণ আই কমা জে আছে, দুইটাই হবে। আবার এরকম আসা উচিত না, রিপা হ্যাপি, রিপা লাকি, রিপা অনেস্ট, তারপরে যারা দিয়ে আবার শুরু হবে তিনটাই বিষয়তে। 9টার মতো হবে। হ্যাঁ, সেটা হোক, এরকম হওয়া তো ঠিক আছে, এরকম, নাকি? জি এরকম। ঠিক আছে।
এরকম যদি হয়, এটা তো আমরা নন নিউমেরিক দেখলাম, হ্যাঁ, বোঝার সুবিধার্থে। এখন এরকম হইলো আমার বীজগণিতে কিছু আমার হচ্ছে যে সংক্ষিপ্ত আমরা কিছু সূত্র, যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করে আসছি না, ধরেন a স্কয়ার প্লাস b স্কয়ারটাই যদি আমরা করি, তো এখানে i j ধরে নিছি, তো a একটা লিস্ট দিয়ে দিছি, এটা নিউমেরিক ডেটা, b একটা দিয়ে দিছি। তো আমাদের যদি আমার কেউ বলে যে তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার এই মানটা বের করো, ঠিক আছে, তো c ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে বললো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আনসার ওইভাবেই আসবে। তার মানে এখানে যেটা হবে, প্রথমে ফর i ইজ ইকুয়াল a নিবে, পরে b নিবে, তারপর c হচ্ছে i, আমরা তো পড়ে আসছি বেসিক ক্লাসগুলোতে পড়ানোর কথা, হ্যাঁ, এই দুইটা স্টারিস জিন্ডল যদি থাকে সেটা এক্সপোনেনশিয়াল, ঠিক আছে। আবার আমরা ফাও, পি ও ডাব্লিউ, যে পাওয়ার, এটাও আমরা ব্যবহার করতে পারি, বিল্ট ইন ফাংশন আছে পাইথনে, ঠিক আছে, একই যে লাউ ইকোদু। তো ডাবল আমরা স্টারিস ব্যবহার করলে সেটা পাওয়ার হয়, তাহলে i স্কয়ার প্লাস j স্কয়ার। তো এই ক্ষেত্রে যেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয়ে গেল। তাহলে অ্যানসারটা কি হবে? অ্যানসার হবে ওই আগে যেমন ডায়াগোনাল শিখে আসলাম, তাহলে 1 এর উপর স্কয়ার হবে প্লাস 1 এর উপর স্কয়ার হবে, তাহলে কত হবে? 2 হবে। পরের আনসারটা কত হবে? সেম 1 স্কয়ার, কারণ একটার সাথে কি হবে, সবগুলার কি হবে, কিছুক্ষণ আগে শিখে আসলাম না, একটার সাথে আগে সবগুলা কাজ হবে, তারপরে কিন্তু পরেরটা আসবে। তাহলে 1 স্কয়ার প্লাস পরেরটা কত 2, তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত 4, 4 আর 1 কত 5, এইভাবে আসতে এইভাবে আসতে থাকবে, মিলায় দেখেন। তারপরটা 10 হবে, কারণ হচ্ছে যে 1 প্লাস হচ্ছে 3 3 9, তাহলে 10 17। কথা কি বুঝাইতে পারছি না বুঝাইনি? বুঝাইতে পারিনি। হ্যাঁ বুঝছি। কারণ এই বেসিক উদাহরণগুলো আমি কেন সেট করছি, আমরা যখন কঠিন ক্যালকুলেশনে যাব বা রিয়েলে অনেক ভারী ভারী ডেটা নিয়ে কাজ করব, এই বেসিক ধারণাগুলো আমার তখন কাজ করবে, কারণ আমরা বুঝতে পারাটাই হচ্ছে মূল, যে আমার কোডটা কিভাবে কাজ করতেছে, কম্পিউটার কিভাবে কাজ করতেছে, আমি যদি এরকম একটা মানে আমার রিয়েল লাইফে লাগে, তো এই জিনিসটা যখন আমরা বুঝবো তখন কাজ করবো যে হ্যাঁ এইভাবে কাজ করবো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা নেস্টেড লুপ বলি, অর্থাৎ লুপের ভিতরে আমরা কি করতে পারি, আরো লুপ দিতে পারি। তো এটা গেল। এখন অ্যাপেন্ড ফাংশনটা কে বলতে পারবে? আসিফ, তো তুমি আগে ক্লাস করছো, তুমি বাদ দিয়ে। অ্যাপেন্ড ফাংশনটা হচ্ছে ভাই, আমরা যখন কোনো একটা কিছু অ্যাড করতে চাই, সংযোজন করতে চাই আমার এক্সিস্টিং লিস্টের সাথে, দেন হচ্ছে আমরা অ্যাপেন্ড ফাংশনটা ব্যবহার করি। এটা সেটা তো বিল্ট ইন আছে, ফাংশন। আচ্ছা সেটা তো আছে। রিয়েল লাইফে আমরা কি এটা কিভাবে ব্যবহার করতে পারি? রিয়েল লাইফে আমার একটা লিস্ট থাকবে, তো লিস্টের সাথে আমি নতুন করে আরো কিছু ভ্যালু যখন আমি অ্যাড করব, তখন হচ্ছে আমি অ্যাপেন্ড ফাংশনটা ব্যবহার করব। আচ্ছা, বুঝতে পারছি। আর কেউ? আর কেউ? ভাই ইনসার্টের মতো আর কি একটা। আচ্ছা, সে সবই ঠিক আছে। রিয়েল লাইফে বলি, কারো ডেটা অ্যানালাইসিস করা রিয়েল লাইফে অভিজ্ঞতা আছে, মানে কোডিং করে বড় বড় ডেটা লুপ ব্যবহার করে, বড় ফাংশন ব্যবহার করছেন অথবা ইকুয়েশন ব্যবহার করছেন, ব্যবহার করে ডেটা অ্যানালাইসিস করছেন, বা প্রথম দিকে এরকম লুপিং করতে যায় পরে সবই হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে কিন্তু সেভ করতে পারতেছেন রেজাল্ট, এরকম করা হয়েছে রিয়েল লাইফে? অভিজ্ঞতা আছে? নাই? না ভাইয়া। এনিওয়ে, এটা খুবই একটা কাজে দিবে, শুধু কাজে দিবে না, এই আইডিয়াটা সব জায়গায়, হ্যাঁ, পাইথনে অ্যাপেন্ড, আমরা ম্যাটল্যাবে অ্যাপেন্ড কথাটা ব্যবহার করি না, কিন্তু ওইভাবেই কাজ করি। এটা প্রতিটা প্রোগ্রামিং এ এই আইডিয়াটা কাজে দিবে, ঠিক আছে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমি আমার রিয়েল লাইফে লুপিং ব্যবহার করতাম প্রথম দিকে, হ্যাঁ, লুপিং হয়তো জাস্ট লাস্ট পয়েন্ট আমাকে দিত, যেমন এই যে আমি লুপিং করে একটা একটা করে প্রিন্ট হয়েছে না, কত 50 পর্যন্ত, ঠিক আছে, আমার যে রেজাল্ট, লাস্ট রেজাল্টটা কত 50 না। এখন আমি যদি এটাকে সেভ না করি, তাহলে রেজাল্ট গুলো কিন্তু একটা একটা প্রিন্ট হচ্ছে, অর্থাৎ আমি লাস্ট পয়েন্টটা পাবো,
আমি কথা বুঝাতে পারছি? ভাই আরেকবার একটু রিপিট করুন। আমি এখানে সে কি একটা একটা করে প্রিন্ট করছে না আলাদা আলাদা ভাবে? জি স্যার। জি জি জি। এখন ধরেন আপনার রেজাল্ট 1000 রেজাল্ট হইতে পারে, 1000 পয়েন্টের রেজাল্ট হইতে পারে না, প্রতিটা পয়েন্টের ডেটা হইতে পারে না, প্রতিটা পয়েন্ট পারে। ইকুয়েশন ক্যালকুলেশন করতেছেন, তাই তো? আপনার তো জি। হইতে পারে। তো এরকম যদি থাকে তো প্রতিটা আলাদা আলাদা প্রিন্ট করে, তাহলে লুপিং যদি ব্যবহার করেন, এগুলোকে সেভ যদি না করেন, আপনি শুধু লাস্ট পয়েন্টটা পাবেন 50, কারণ আপনি তো সেভ করতেছেন না। হ্যাঁ হ্যাঁ। তাহলে সেভ যদি না করেন তাহলে তো সেটা হচ্ছে না। যেমন এক্সেল ফাইলে আমরা কি করি, এক্সেল ফাইলে কল্পনা করেন আমার প্রতি আলাদা আলাদা শীট কিন্তু আছে বাই ডিফল্ট, একটা কলাম থেকে আরেকটা কলাম কিন্তু ফাঁকা জায়গা আছে, আমি কপি করে একটাতে পেস্ট করতেছি। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। এখন পাইথনে এটা তো আপনার ওইখানে এক্সেলে তো আমার অটো আপনার কলাম দেওয়া আছে, আপনি এখানে জাস্ট কপি করে কি করতেছেন, পেস্ট করতেছেন, অথবা এভারেজ একটা ফাংশন ব্যবহার করতেছেন, এটা টার্ম দিয়ে দিতেছেন, বাকি পয়েন্টগুলো সবগুলো রেজাল্ট হয়ে আসতেছে না, ক্লিক করে দিয়ে দিতে সেভ হচ্ছে। কিন্তু পাইথনে বলেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওই শীটটা তো এখানে ক্রিয়েট করা নাই, অর্থাৎ স্পেস আপনার একটা দরকার। আপনি যে রেজাল্ট গুলো রাখবেন সেভ করে, সেটা আপনার স্পেস তৈরি করতে হবে না? হ্যাঁ হ্যাঁ। আর স্পেস যদি আপনি তৈরি করে না দেন তাহলে তো আপনার এই রেজাল্ট গুলো সেভ হবে না। সে তার মতো করে রিপিট যতবার রান করবেন সে প্রিন্ট করে আপনার রেজাল্ট লাস্ট পয়েন্টে 50 দিয়ে দিবে, সে জাস্ট একটা করে প্রিন্ট করবে। তো এই যে রেজাল্ট গুলো একুমুলেট করা, অর্থাৎ অ্যাপেন্ড যে কথাটা বললেন সঙ্গে অ্যাড করা, সেগুলো সব অ্যাড করে আমাকে একটা লিস্ট আকারে দিবে বা যেটাই হোক, পরবর্তী আমি যেন সেটা এজ এ এক্সেল ফাইল হিসাবে আমি আউটপুট নিতে পারি, অথবা টেক্সট ফাইল নিতে পারি, অথবা সিএসভি ফাইল হিসাবে সেভ করতে পারি, যাতে করে রেজাল্ট আমি কি করতে পারি পরবর্তীতে আমার কাজে লাগাই আমি ভিজুয়ালাইজ করব, দেখবো রেজাল্টটা কিরকম, কথা বোঝার নাই, প্লট করব, অথবা আমি কাউরে দিব, আমার কোম্পানিকে দেখাবো। কিন্তু আমি যদি রেজাল্টটাই সেভ করতে না পারলাম তাহলে তো আর কাজ হবে না। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ ঠিক আছে। তো এইটার জন্যই হচ্ছে মূলত অ্যাপেন্ড ব্যবহার করা। সেম জিনিসটা প্রতিটা প্রোগ্রামে ব্যবহার করি। আইডিয়া হচ্ছে আমাদের একটা এমটি অ্যারে তৈরি করা। কি তৈরি করা? এমটি অ্যারে। অ্যারে মানে কি? ওই স্পেসের কথা যেটা বললেন। হ্যাঁ, যে কথা বললাম, যে লেভেল কোড প্রোগ্রামে আমি প্রথম আমার সমস্যা হয়েছে, কারণ কম্পিউটারে টেকনিক্যাল কিছু টার্ম আছে না, টার্মগুলো আমাকে খুব কনফিউজ করতো। ইটারেশন হয়তো, আবার এখানে ইনক্রিমেন্ট বলতো, আবার এখানে যে অ্যাপেন্ড করা, আবার কোথাও যে অ্যাড ব্যবহার হইতো, হোয়াটএভার। তো পরবর্তী দেখলাম যে জেলাও সেই কোড। সহজ কথা, আমি একটা অ্যারে অথবা আমি একটা স্পেস, সোজা বাংলা কথায় এক্সেল ফাইলে যেমন আমি আমার কলাম এখানে থাকে আরেকটা, আমি কপি করে কি করতে পারি, পেস্ট করতে পারি, অথবা আমি একটা ফাংশন ব্যবহার করলে সেখানে অটো সেভ হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। কিন্তু প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যা কাজ করতেছি এখানে কিন্তু মেমোরি ব্যবহার হচ্ছে, আমার কম্পিউটার কিন্তু মেমোরি ব্যবহার করতেছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না। কথা বুঝতে পারছি? যেমন ম্যাটল্যাবে দেখা যায়, ম্যাটল্যাব আপনি দেখবেন ওয়ার্ক স্পেস থাকে আলাদা। ম্যাটল্যাবে আমার ওই যে ইউটিউবে আছে ইন্টারন্যাশনাল দ্বারা, আর কয়েকটা বাংলায় টিউটোরিয়াল তৈরি করছি, আর সামনে আমার প্রশিক্ষণ থাকবে। ওই ম্যাটল্যাবে দেখবেন ওয়ার্ক স্পেস থাকে, আপনি সব ডেটাগুলো যা হচ্ছে সব আপনি দেখতে পারবেন। আর এখানে যারা পাইথন, এনসিএল বা আরে আমাদের কিন্তু দেখতে হলে প্রিন্ট করতে হচ্ছে। কথা বুঝেন নাই? আমি কিন্তু প্রিন্ট করে দেখলাম, কিন্তু ম্যাটল্যাবে এটা করা লাগে না। কিন্তু যেহেতু এটা প্রিন্ট করা মানে কি, ভার্চুয়ালি এটা কি আমার একটা মেমোরি হয়ে আছে, আমি প্রিন্ট করে দেখতেছি, ঠিক আছে? তো এই যে স্পেসটা আমার ক্রিয়েট করতে হবে ভার্চুয়ালি, সেটার জন্য আমার এটাকে সহজ কথায় বলি আমরা এটাকে বলা হয় মেমোরি অ্যালোকেশন বলতে পারেন, কয়েকটা টার্ম আছে, মেমোরি অ্যালোকেশন বলতে পারেন, এমটি অ্যারে তৈরি করতে পারেন, একই কথা, অথবা আপনি স্পেস রাখতে পারেন। এটা হচ্ছে সহজ কথা। তো এইখানে আমি করলাম কি, পাইথনে এমটি একটা লিস্ট তৈরি করলাম, এর মধ্যে কিন্তু কিছু রাখি নাই, রাখি নাই, ফাঁকা রাখলাম। ফাঁকা কেন রাখলাম? পরবর্তী রেজাল্ট আমি অ্যাপেন্ড করে দিব এই ফাঁকার মধ্যে। মানে আপনি ইয়ে আর কি, ওই যে এক্সেল এর ঘর তৈরি করছেন আর কি। সহজ কথা, মানে সোজা এটা বুঝে নেন, বুঝাটা খুব জরুরি, ঠিক আছে? এই থেকে 2 থেকে যে 50 পর্যন্ত হয়েছে, তখন আর আমার এই আলাদা আলাদা প্রিন্ট হবে না, সে আমাকে একটা কি দিয়ে দিবে, লিস্ট দিয়ে দিবে। তো আমি তো পরবর্তী লিস্ট থেকে আমি ওটাকে এক্সেল ফাইলে কনভার্ট করে দিতে হবে। ডেটা অ্যানালাইসিস ক্লাস তো আছে, তখন আমি শিখাবো, একদিনে তো সব শিখাবো না, ওইখানে আমি দেখাবো কেমনে এক্সেল ফাইলে নিয়ে যাই দেবো, হোয়াটএভার। তো আমি যখন একটা লিস্ট করতে পারবো, এটা থেকে আমি যা মন চায় সেটাই করতে পারবো, ঠিক আছে? তো এই কাজটা আমি কি করলাম, ওই আগের জিনিসটাই এই পর্যন্ত কিন্তু একই, আগের কোডটাই দেখেন, আগের কোডটাই, জাস্ট খালি
এই লুপের আগে আমি একটা কি করে আসলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি রেজাল্ট দিছি, আপনি যে কোনো নাম দিয়ে আপনি একটা এমটি তৈরি করলেন। যেমন এখানে পাইথনের ক্ষেত্রে আমি একটা এমটি কি করলাম, ফাঁকা আমি একটা লিস্ট রাখলাম, নাম দিলাম কি রেজাল্ট। পরে ওই রেজাল্ট যে নামটা দিবেন, ধরেন এখানে যদি আমার নামই ব্যবহার করেন জালাল বুঝার স্বার্থে, তাহলে এখানে জালালই লিখবেন, যেভাবে লিখছেন সেভাবে ডট দিবেন, ডট দিয়ে এফএন ফাংশনটা ব্যবহার করবেন। কোনটা এফএন করতেছেন, সি, যে রেজাল্টটা আপনি সেভ করতে চাচ্ছেন, মানে সহজ কথা এই রেজাল্ট এখানে পেস্ট করতে চাচ্ছেন। কথা কি বুঝলেন? ফাইল নেম আর কি, রেজাল্টটা হলো ফাইল নেমের মতো। হ্যাঁ সেটাই আর কি, আপনি যেটা আপনি অ্যাপেন্ড করতে চাচ্ছেন মানে এই জায়গায় আপনি পেস্ট করতে যাচ্ছেন সেটাই। তাহলে রেজাল্ট ডট অ্যাপেন্ড সি। এখন আপনি পরবর্তী প্রিন্ট করে দেখেন, এখন দেখেন আমার কিন্তু আলাদা আলাদা ভাবে সে দেয়নি। এটা যদি না বুঝে যান, প্রথম যদি বিগিনার হন, যদি উস্তাদ না থাকে, বিশেষ করে আমি শুরু করছি, আমার কোনো উস্তাদ ছিল না, আমি বই পড়ে পড়ে কি যে কষ্ট হয়েছে। আমি ম্যাটল্যাব এরকম করি, খালি লাস্ট পয়েন্ট প্রিন্ট হয়, সেভ আর করতে পারি না। পরবর্তী একজন বললো যে তোমাকে এই জিনিসটা, এটা হচ্ছে তোমাকে মেমোরি এলোকেশন করতে হবে, মেমোরি তোমাকে সেট করে দিতে হবে। এখন দেখেন আমি কিন্তু আমার সবগুলোই দেখেন আমার আর একটা একটা করে আমার জড়ো করা লাগলো না। এটা তো সিম্পল একটা কয়েকটা পয়েন্ট দিলাম। এরকম এক্সেল ফাইলে ধরেন এরকম শত শত কলাম থাকে, রো থাকে, বড় ডেটা আপনি নিয়ে কাজ করবেন, তখন এইভাবে কি সম্ভব? সম্ভব না। তখন আপনি অ্যাপেন্ড করে দিয়ে দিবেন, অটো হচ্ছে যে আপনার সব সেভ হয়ে যাবে। কে বুঝেন নাই? এর চেয়ে আর সহজ বাংলায় বোঝানোর ক্ষমতা আমার নাই। সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এটা গেল। আর এরপর হচ্ছে আমাদের হোয়াইল লুপ আছে, ফর লুপটা দেখলাম। আচ্ছা, আমি দুইটা লুপের কথা বলছিলাম সচরাচর ব্যবহার করি, আমি ক্লাসের শুরুর দিকে বলছিলাম, কে বলতে পারবে? ফর আর হোয়াইল। না না, ফর এবং ডু। তো ফরটা সাধারণত এটা সি থেকে আসছে, ঠিক আছে? পাইথন তো মডার্ন, এর প্রথম দিকে সি ফোরটান আসছে, আর ডুটা হচ্ছে আপনার ফোরটান। তো এখানে হোয়াইল আমরা ব্যবহার করতেছি ফরের মতোই। তো ফরটা সচরাচর ব্যবহার হয়। তো হোয়াইলের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা, শর্তটা ট্রু থাকবে, সত্য থাকবে, ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটা চলতে থাকবে, এছাড়া অটো অফ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? কিরকম? i is equal 1 দিয়ে আসলাম, এটা কেন দিলাম একটু পরে বলতেছি। আমি হোয়াইল লুপ দিলাম i লেস দেন কত, 10। তার মানে এটা যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট i দেই, তাহলে কত থেকে কত প্রিন্ট করবে? এটা সত্য কত পর্যন্ত? এই কন্ডিশনটা কতটা কত কত পর্যন্ত সত্য? 9 পর্যন্ত। এক্স্যাক্টলি। তার মানে সে 9 পর্যন্ত প্রিন্ট করবে, 10 কিন্তু কখনো প্রিন্ট করবে না। যখনই 9 আসবে তার মানে কি সত্য। কথা বুঝাইতে পারছি? 1 হলেও সত্য, 2 হলেও সত্য, 3 হলেও সত্য, 9 হলেও কি সত্য। যখনই আইসা i ইজ ইকুয়াল কত হবে, 10, তখন এটা কি হয়ে যাবে, কন্ডিশনটা কি হবে, মিথ্যা হয়ে যাবে, ফলস হয়ে যাবে, বুলিয়ান। তো ফলস হয়ে গেলে অটো এটা কি করবে, এক্সিট করবে। কথা কি বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ বুঝছি। তখন আমি আরেকটা আমি দিলাম এলস। এলস মানে হচ্ছে অল্টারনেটিভ, একটু পরে আসতেছি কন্ডিশনের ক্ষেত্রে, ইফ এর ক্ষেত্রে তখন আরো ভালো করে বুঝাবো। তো এলস হচ্ছে অল্টারনেটিভ, তার মানে যখন ফলস হয়ে যাবে, প্রিন্ট i is no longer less than 10। ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। তো এখানে আমি কি করলাম, এই জিনিসটা তো আমি বুঝি নাকি, প্লাস ইকুয়াল, এই জিনিসটা বুঝি। হ্যাঁ, এক করে বাড়বে আর কি। না না, সেটা না, ওটা পরে আমি বলতেছি, এক করে বাড়বে। i এই যে প্লাস ইকুয়াল, প্রথম ক্লাসগুলো দেখলে শেখানোর কথা, মানে প্রথম দিকের ক্লাসগুলোতে i প্লাস 1 ইকুয়াল টু, বুঝাচ্ছি পাইথনে, কে বলতে পারবে? আই আই প্লাস ওয়ানটাকে সংক্ষিপ্ত ভাবে ওই আমরা ওইভাবে লিখি স্যার। এক্স্যাক্টলি, সহজ কথা। আমি মানে i ইজ ইকুয়াল i প্লাস 1, ঠিক আছে? এই জিনিসটাই পাইথনে সহজ করে, অর্থাৎ এখানে আমি প্লাস দিয়ে দিলে তাহলে একই না, i না, ওটা তো i প্লাস 1ই হবে। তো এখানে ইকুয়ালের সামনে প্লাস দিয়ে দিলে একই কাজটাই হয়ে থাকে। এখন হচ্ছে
কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা সেখানে আমরা লজিক ব্যবহার করতে পারবো। সেখানে পাইথনে 3টা আছে, ইফ, এলস ইফ, আরেকটা হচ্ছে এলস। তো পাইথনের ক্ষেত্রে কিন্তু পুরো এলস ইফ লেখার কোনো দরকার নাই, এখানে শুধু এল ইফ দিলেই বোঝা যাবে যে এলস ইফ। তো এক্ষেত্রে যেটা হবে, আমার প্রথমটা যদি ট্রু হয় তাহলে সে হচ্ছে আর দ্বিতীয়টাতে যাবে না। প্রথমটা যদি ফলস হয় দ্বিতীয়টাতে আসবে। এটাও যদি ফলস হয় তাহলে এটা অল্টারনেটিভ, মানে এলস ইফ অথবা এলস এগুলো হচ্ছে কি অল্টারনেটিভ, অর্থাৎ প্রথমটা যদি ট্রু না হয়, কথা বুঝাইতে পারছি? আর যদি ট্রু হয় তাহলে এলস ইফ এবং এলস এর ক্ষেত্রে আর যাবে না, এক্সিট হয়ে যাবে। যেমন এখানে এই ইকুয়াল কত দেওয়া আছে 10, ঠিক আছে? এখন আমার কন্ডিশনটা কি, এই হচ্ছে গ্রেটার দেন কত 0, তার মানে কি কন্ডিশনটা কি ট্রু। যদি এটা ট্রু হয় প্রিন্ট এই ইজ দ্য পজিটিভ নাম্বার। যদি এটা ট্রু না হয় তাহলে সে কি করবে, দ্বিতীয় অপশনে আসবে এলস ইফ। এখানে কত এই লেস দেন 0, যদি এটা ট্রু হয় তাহলে তো এটা প্রিন্ট করবে, যদি এটাও ট্রু না হয় তাহলে শেষে যেটা এটা প্রিন্ট করবে। কথা বলতে পারছি? সহজ কথা, ইফ এর ক্ষেত্রে যেটা হবে পাইথনে, প্রথমে যদি ট্রু হয় তাহলে সেটা তো ট্রু হয়ে গেল, এক্সিট হয়ে যাবে। আর যদি ট্রু না হয় প্রথমটা, তাহলে পরে অল্টারনেটিভ দেখবে, ওইটাও যদি ট্রু না হয় আরেক অল্টারনেটিভ দেখবে, এটাও যদি ট্রু না হয় তাহলে এক্সিট। যেমন এটা যদি রান করি, এখানে বলছে এই যে পজিটিভ নাম্বার, কেন প্রথমটা কি ছিল ট্রু। আচ্ছা, এখন যদি আমি নেগেটিভ 10 দেই তাহলে কোনটা প্রিন্ট করবে? এলিপ, হ্যাঁ, দ্বিতীয় এই যে নেগেটিভ নাম্বার। কন্ডিশনটা কি ট্রু, কেন প্রথমটা ফলস। তাহলে বলছি কি যদি ফলস হয় সেক্ষেত্রে সে অল্টারনেটিভ যাবে, না হলে সে যাবে। অর্থাৎ এখন যদি আমি দেই তাহলে এই যে নেগেটিভ নাম্বার, কারণ দ্বিতীয়টা ট্রু হয়েছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এমনও হতে পারে যে আমার একই সাথে কি হতে পারে, দুইটাই কি হতে পারে, ট্রু হতে পারে না, এরকম জি স্যার। কি দুইটাই ট্রু হতে পারে না, দুইটা বা তিনটা হতে পারে না, হতে পারে। সেক্ষেত্রে আমরা নেস্টেড ইফ ব্যবহার করতে পারি। যেমন এই ইকুয়াল 10, এক্ষেত্রে দুইটাই সঠিক, আমি ইফের ভিতরে একটা দিই, যেমন এই গ্রেটার দেন 0, এটা ট্রু না? ট্রু। আবার এই হচ্ছে গ্রেটার দেন 5, এটাও কি ট্রু না? জি স্যার। দুইটাই ট্রু। তাহলে দুইটাই ট্রু এরকম হচ্ছে, সেক্ষেত্রে আমরা নেস্টেড ইফ ব্যবহার করতে পারি, ইফের ভিতরে ইফ দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে দেন দুইটাই প্রিন্ট করতেছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার ইফের কথা। এখন আমরা ভাইয়া একটু কোশ্চেন ছিল। হ্যাঁ জি বলো। এই জায়গায় আমরা এই যে স্পেস ইউজ করলাম না কেন? কোথায়? এই যে সেকেন্ড ইয়েতে ইফ উপরেরটা এই জায়গায় না, এর উপরে এখানে না, এর কোডটা উপরের কোডটা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় এই যে এলসিপ এর সময় এটা চারটা যে আমাদের স্পেস ইউজ করতে হয় বাম পাশে, সেটা কথাটা বুঝেন, নেস্টেড কথাটা বুঝে আসছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। নেক্সট যদি বুঝে থাকেন, ফরের ভিতরে একটা ফর দিছি কিন্তু, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা কিন্তু কোনো নেস্টেড লুপ না। ইফ এলস ইফ এলস, এটা ক্লিয়ার, তিনটাই হ্যাঁ আলাদা ক্লিয়ার আলাদা কন্ডিশন, ক্লিয়ার। ঠিক আছে? থ্যাংক ইউ। এটা হচ্ছে ভিতরে। এনিওয়ে, আচ্ছা এসকে জাহিদ ভাই, আপনার আমি তো এর আগে ক্লাস নেই, মানে আপনি কোথা থেকে জয়েন করছেন ক্লাসে? এর আগের অভিজ্ঞতা আছে আপনার, মানে যে কোনো প্রোগ্রামিং এর? না না, আমার আচ্ছা, আপনি এখন কোথায় আছেন, মানে আপনার প্রফেশন কোথায়? শ্রীতে জব করি আর কি। আচ্ছা, আমার হলো ব্যাকগ্রাউন্ড হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমি বিএসসি করছি এনভায়রনমেন্টাল সায়েন্সে, পরে হলো ওয়াটার রিসোর্সেস ডেভেলপমেন্টে হচ্ছে আইডব্লিউএফএম বুয়েটের থেকে মাস্টার্স করছি। আচ্ছা আচ্ছা, পরে হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টে আর কি আরেকটা মাস্টার্স করছি। এই হলো আমার এডুকেশন। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা দেখেন অনেক সব প্রোগ্রামিং এ এই দুইটা জিনিস ব্যবহার করি, ব্রেক এবং কন্টিনিউ। এর কার কোনো আইডিয়া আছে?
এই ব্রেক এবং কন্টিনিউ পাইথনে যে প্রতিটা আমরা প্রোগ্রাম ব্যবহার করি ব্রেক করে দিই, আমরা যদি পুরো আইটেমগুলোকে আমরা লুপ করতে না চাই ব্রেক করি, আবার কন্টিনিউটা ব্যবহার করি যদি আমরা কারেন্ট ইটারেশনটা অফ করে দিয়ে নেক্সট করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো ব্রেকটা কি করলাম, যে আমি পুরো আইটেমগুলো যদি আমরা লুপ করতে না চাই, কোথায় আমি স্টপ করতে চাই সেটা ব্যবহার করব। আর কন্টিনিউ যেটা, আমি কন্টিনিউ যদি স্টেটমেন্টটা ব্যবহার করি সেক্ষেত্রে কারেন্ট ইটারেশন যেটা থাকবে সেটা অফ হয়ে যাবে, বাকি নেক্সট ইটারেশন গুলো ব্যবহার করা হবে। তো এটার আমরা উদাহরণ দেখলে সুন্দর বুঝতে পারবো, উদাহরণ না দেখলে বুঝবো না। এখন এখানে দেখেন লিস্ট আইটেম দেওয়া আছে তিনটা, এখানে স্ট্রিং আছে জালাল, রিপা, যারা। এখন আমি লুপ করতেছি ফর আই ইন লিস্ট আইটেম 1। তাহলে আমি এখানে সাধারণত যদি আমি প্রিন্ট করি, এইটুক প্রিন্ট করি, আমি নিচের অপশন বাদ, আমি যদি এইটুক প্রিন্ট করি তাহলে কিন্তু আমার তিনটা আইটেমই প্রিন্ট হওয়ার কথা, তাই তো? জালাল, জি স্যার। যারা, তাই কি না? জি স্যার। কিন্তু আমি এখানে ব্রেক ব্যবহার করব কন্ডিশন দিয়া, ঠিক আছে? কারণ আমি কিছুক্ষণ আগে বলে আসলাম কি আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করতেছি, সেই লজিক ব্যবহার করব, কন্ডিশন ব্যবহার করব, কিন্তু আমি ব্রেক ফাংশনে ব্যবহার করি। এখন আমি এখানে ইফ ব্যবহার করতেছি, ইফ আই মানে এখানে যে লিস্ট আছে তিনটা ইজ ইকুয়াল টু রিপা, অর্থাৎ যখনই রিপার কাছে আসবে সে ব্রেক করবে, অর্থাৎ পরের আইটেমে আর সে কি করবে না, যাবে না। এটা কি বুঝতে পারছি? আচ্ছা, এটা আমি প্রিন্ট ব্রেকের আগে দিছি যার কারণে জালাল পর্যন্ত গেছে। কিন্তু আমি যদি প্রিন্ট আবার নিচের দিকে দেই সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র জালাল প্রিন্ট হবে। কেন প্রিন্ট হবে? একই জিনিস আমি এখানে জালাল, রিপা আর এখানে, কারণ হচ্ছে এটা প্রিন্টের উপরে দেওয়া ছিল, রিপা যখন ইকুয়াল হয়েছে তখন ব্রেক করে দিছে, দুইটাই প্রিন্ট হয়েছে। কিন্তু প্রিন্টটা যখন নিচে দিছি ইজ ইকুয়াল রিপা হয়ে গেছে, তখন কিন্তু সে আর এই আইটেম গুলো কোনোটাই আর নিবে না, শুধু জালালটা প্রিন্ট করতেছে লাস্টের দিকে। যখন আমি প্রিন্টটা দিলাম, এটা যখন উপরে দিচ্ছি এই পর্যন্ত যা সে প্রিন্ট করতেছে, পরবর্তী নিচ্ছে না। কিন্তু যখন একবারে ব্রেক করে দিয়ে দিলাম রিপা থেকে বাকি যা আছে পুরোটাই ব্রেক, সে শুধুমাত্র জালালটা প্রিন্ট করতেছে। অর্থাৎ আমরা যেখানে ব্রেক করতে চাবো আমরা ব্রেক করে দিতে পারবো। অর্থাৎ আমি যদি টোটাল আইটেম গুলোকে আমি লুপ করতে না চাই সেক্ষেত্রে আমি ব্রেক ব্যবহার করতে পারি। এখন কন্টিনিউর কথা যেটা আমি বলছি, যে কারেন্ট ইটারেশন যেটা, যেমন কন্টিনিউর ক্ষেত্রে আমি যখন রিপা ইজ ইকুয়াল বলছি তখন রিপাটা বাদ যাবে, কিন্তু পরবর্তীতে ঠিক আবার প্রিন্ট হবে। যেমন কন্টিনিউর ক্ষেত্রে ওই আগের জিনিসটাই, তাহলে রিপা এটা বাদ যাবে, কিন্তু এই পরেরটাও কি হবে, প্রিন্ট হবে। দেখেন প্রিন্ট হয়েছে। শুধুমাত্র যেটা আমরা দিব ওইটা বাদ, মানে কারেন্ট যে ইটারেশনটা যেটা আমি বলছি সেটা বাদ যাবে, বাকি কন্টিনিউ সে করবে। কিন্তু ব্রেকের ক্ষেত্রে সে ব্রেক হয়ে যাবে। আচ্ছা, এটা সুবিধা অসুবিধা কি আছে, মানে রিয়েল লাইফে কি সুবিধা অসুবিধা? আমার কাছে অনেক হিউজ পরিমাণ ডাটা আছে, সেই ডাটা থেকে আমার সব ডাটা লাগবে না। তো সেক্ষেত্রে আমি বাকিগুলো না, মানে যে পর্যন্ত লাগবে সেইগুলো, মানে আমরা অনেক সময় ইন্ডেক্স নাম্বার ইউজ করে সে পর্যন্ত নিয়ে যাইতে পারি। কিন্তু স্যার এখানে আমি মানে যদি স্ট্রিং ভ্যালুটা জানি অথবা তার নিউমেরিক্যাল ভ্যালুটা যদি জানি, জাস্ট ওইটা ইনপুট দিলে আমরা ওই পর্যন্ত নিয়ে সে ব্রেক করে দিল আর। হ্যাঁ, অথবা আমাদের আমরা টেম্পারেচার বললাম ঠিক আছে 30 ডিগ্রি পর্যন্ত হয়ে গেলেই শেষ, এরপর আর যাওয়ার দরকার নাই। হ্যাঁ, জি স্যার। এই পর্যন্ত যে সেই অথবা স্যার অনেক কন্ডিশন আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি রেঞ্জের মতো ইউজ করা যায়, যে ধরেন এটা যদি আরো একটা জিনিস যদি থাকতো, হ্যাঁ ভিতরে দুইটা আমি ইউজ করব না, পরেরটা ইউজ করবো, সে সময় আমি কি ইউজ করতাম? বুঝলাম না। ধরেন জালাল আছে, রিপা আছে, যারা আছে, করিম আছে। হ্যাঁ, আমি রিপা এবং যারা ইউজ মানে প্রিন্ট করব না, করিমটা ইয়ে করবো, সে সময় আমি এই আই ইকুয়াল টু রিপা যেমন আছে এই জায়গায় কি ইউজ করবো কন্ডিশনটা? ওই যে প্রথম যে ক্লাসগুলো ছিল লজিক্যাল অপারেটর, ওইখানে কি দেখা নাই এন্ড, ওই যে লজিক্যাল এন্ড এগুলো দেখাইছিল, এই যে এই সাইনের
এগুলা প্রয়োগ দেখাইছিল and এন্ড অর তারপরে or যখন not দুইটা কন্ডিশন মোর দ্যান টু লজিক ব্যবহার শিখেছিল এগুলো আমি মনে হয় জি স্যার ক্লাসে ওই দিন মনে হয় যে কি শিখায় না ওটা যেন ধরলাম ওই দিনের ক্লাসে মনে হয় লজিক ছিল নাকি জানি না জি স্যার ওইটা হয়ে গেছে জি স্যার লজিক্যাল অপারেটর ওই যে ওই জিনিসটা তখন কিন্তু ইজ ইকুয়াল ইফ দুইটাও করতে পারবেন রিপা এন্ড ট্রাই করেন কথা বুঝতে পারছি মোর দেন টু লজিক যদি আমরা ব্যবহার করতে পারি কন্ডিশন সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ড অর মনে আছে অল্টারনেটিভ যখন ব্যবহার করতাম ওই জি ঠিক ক্লাসগুলো আছে একটু মনে করে দেখেন ওরকম সিস্টেম করে করা যাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা লুপ প্লাস কন্ডিশন একসাথে ব্যবহার করতে যাচ্ছি সেটাও করা যাবে আগের মতোই আই দেওয়া আছে তাহলে লেস দেন 1 কিন্তু আগে আমরা দেখে আসছি কত যে 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করছে তাই তো কারণ এটা যতক্ষণ পর্যন্ত সত্য ততক্ষণ পর্যন্ত সে কি করবে কাজ চলতে প্রিন্ট করবে আর কি প্রিন্ট করবে বা কাজ চালাবে সে সমস্যা নাই কিন্তু আমি এখানে ব্রেক দিয়ে দিছি যে ইফ i is equal 6 ব্রেক তার মানে কি 9 পর্যন্ত সে কি আর যাবে না স্যার যাবে না না হয়তো সে অফ হয়ে যাবে তার মানে সত্য হইলেও এই হোয়াইল আর যাবে না 9 পর্যন্ত কেন আমরা ব্রেক করে দিয়ে দিছি এই হচ্ছে আমার আজকে লুপ এবং হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের বেসিক ধারণা এরপরে ডেটা অ্যানালাইসিস তো ক্লাস আছে তখন রিয়েল ডেটা দিয়ে আমরা এই লুপ লজিক সবই ব্যবহার করব হ্যাঁ আর আগের যে ক্লাসগুলো ছিল ওদের দেখানোর কথা আমার যে লেকচারগুলো ছিল সেখানে আমি ইন্টারন্যাশনালদের আমি প্রথম ক্লাসগুলোতে আমি অ্যাপ্লিকেশনে রিয়েল ডেটা দেখাইছি তো সমস্যা নাই আমাদের ডেটা অ্যানালাইসিস কোর্স আছে যদি দিয়ে একটা ওরা বাদ রাখেও আমি ওগুলো ক্লাসে দেখানো হবে এখন হচ্ছে কারো কোনো প্রশ্ন আছে কিনা কারো কোনো প্রশ্ন আছে না থাকলে তাহলে আমরা শেষ করে দিব তাহলে আমাদের ইন্টারেক্টিভ সেশন হবে কবে